মহান বিজয় দিবস 2024 আজকের সবাই সম্মানিত নতুন প্রজন্ম, এটা 2024-এর শ্রেষ্ঠ একটা উপহার আমার জীবনের। যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে এবং আজকের এই আয়োজক মাননীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক, অন্যান্য সম্পাদক এবং আমার বোন, নাতি, পুতি যারা এখানে আছেন, যেহেতু আমাদের এখানে মাননীয় সভাপতি এম এ কাসেম সাহেব আছেন, উনি হইল প্রধান আকর্ষণ। ওনার কাছে আমরা অনেক কিছু শুনবো। তবে আমি কিভাবে মুক্তিযুদ্ধ হইলাম এই কথাটা আমি বলতে আসছি। এখানে আমার বাড়ি কাপাসিয়া সদরে, আমার বাড়ি চতুর্দিক দিয়ে। আমরা তখন বুঝি নাই হিন্দু মুসলমান কি জিনিসটা, যেহেতু একই স্কুল, একই পুকুর, একই ঘাট, একই রাস্তা, আমরা আসা যাওয়া করি, ভাই বোন মানে একই ক্লাসমেট, ওইভাবে বুঝি নাই। যার জন্য যে হঠাৎ করে এটা মনে হয় যে 5টা বা 6টার দিকে আমাদের কাপাসিয়া হাই স্কুলে ছিল একটা মানে তখনকার দিনে, এটা 1971 সালে একটা মানে বিল্ডিং। তখন পাকিস্তানি আর্মিরা এসে প্রথম এই মানে বিল্ডিং এর মধ্যে একটা কি বলে একটা গুলি করছে। গুলি করার পরে কিন্তু ভোর 5টা বা 6টার দিকে আসার পর ওরা আসছে, আইসা এটা উড়াই দিল। উড়াই দিয়েই ওরা ডাক বাংলাতে অবস্থান করলো। ওরা আগেই কিছু রাজাকার যারা ওই পন্থী ওদের সাথে কন্ট্রাক্ট করে এখানে আসছে। তারপরে আমরা যেহেতু সদরে মাননীয় সভাপতি এম এ কাসেম সাহেব, উনি আমার জরিবার ওনার বাড়ি নোয়াখালী, কিন্তু আমার পরিবার সম্বন্ধে সম্পূর্ণভাবে মানে পরিচিত। এবং এইখানে আমার নাতি, আমার বাগিনা তপন আব্বা আমার সাথে রাজনীতি করছে। আমার তার বউ, যেহেতু আমাদের 2 কিলোমিটার 3 কিলোমিটার না, তাদের উপর দিয়ে আমাদের ঢাকা আসতে হয়। ওরাও আমার সাথে রাজনীতি করছে, আমি ওদের সাথে করলাম। তারপরে যখন এমন কোনো বাড়ি নেই, প্রথম ইয়া করলো প্রত্যেকটা হিন্দু বাড়ি, ওই হিন্দু বাড়িগুলো আগুন লাগাই দিল। কিন্তু আগুন লাগা দেওয়ার পরে এবং আমাদেরই বোন, আমারই মা, তাদেরকে আমরা কাকিমা ডাকি, চাচিমা ডাকি বা বিভিন্ন মা হিসেবে ডাকি, ওদেরকে জড়িয়ে নিয়ে গেছে। নিয়ে গিয়ে কোথায় নিল? এটা ডাক বাংলাতে। তখন আমার মনে হইলো যে আমি যদি মরে যাই আমার কিচ্ছু আসা যায় না। আমি আমার মার পায়ে ধরে বলছি, মা আমি চলে যাব। কোথাও যাব? আমি যুদ্ধ করব। তখন আমি ক্লাস 9-এ পড়ি, খুব এম এ না, বড় ছিলাম না, ছোট ছিলাম। তখন আমাদের কাপাসিয়াতে একটা নদী আছে, শীতলক্ষা নদী। তখন ছিল আমি আমার যে কাপড়টা শুধু যে আমার প্যান্ট পরা ছিল, আর বাকি কাপড়টা খুলা মাথা বাইরা, যেহেতু কাপাসিয়া দিয়ে পাস হওয়া যায় না, ওইখানে আর্মি, যেহেতু আমি একটু পরিচিত, আমার ফ্যামিলিটা কাপাসিয়াতে, মানে তাজউদ্দিনের পরিবার বলেন, প্রধানমন্ত্রী পরিবার বলেন, সবাই আমার পরিবার দেখি তারা বড় পরিবার। আমি নদী পার হয়েছি তখন সাঁতরায়া, নৌকা নেই, কোনো নৌকা নেই। আমি সাঁতরায়া 7 কিলোমিটার পরে গিয়ে 7 কিলোমিটারের মতো, 5 থেকে 7, ওইখানে আমাদের মুক্তিযোদ্ধা ঘাঁটি ছিল, ওদের সাথে আমি জয়েন করছি। আমার সাথে 4 জন লোক সম্মুখ যুদ্ধে, যেহেতু আমি ছোট ছিলাম সেহেতু আমাকে ওইভাবে ফ্রন্টে নেওয়া হইতো না, কারণ গল্প করে তো লাভ নেই, যেহেতু আমি সবার ছোট। তো আমার সবারই আদরের ছিলাম, সবারই স্নেহের ছিলাম, কিন্তু আমাকে সাথে রাখতো। আমি ডাক্তার সাহেবের ছেলে, আমার একটা বংশগত একটা পরিচয় আছে। আমার পরিবারে তার এই মুক্তিযোদ্ধার কমান্ডার, থানা কমান্ডার, বিএলএফ, এফএফ এবং বিএফ, 3টা গ্রুপ ছিল। একটা হল এফএফ, একটা বিএলএফ, একটা ছিল বিএফ। আমি ছিলাম বিএলএফ এ, মানে এফএফ এ, যেটা নাকি ওসমানী সাহেব ছিল, যে নাকি অধিনায়ক। এবং আমাদের আঞ্চলিক কমান্ডার ছিল, উনি হলে KM শবিলার সাহেব। ওনার সাথে দেখা হয়েছে, শবিলার সাহেবের সাথে আমাকে অত্যন্ত আদর করছে। আমি বলছি যে আমার জীবন যাবে, আমি এই ভাই বোনদেরকে, আমি যাদের সাথে উঠা বসা করছি, যে বোনদেরকে যেভাবে ওরা পাকিস্তানের নিয়ে, এই বাড়িটা চিনল কিভাবে, এই মেয়েটা ওরা চিনল কিভাবে, আমরা কতটুকু অসভ্য একটা জাতি হিসাবে আমরা আজকে বলতে বাধ্য হয়েছি। কি অসভ্য একটা মানুষ আমরা আমাদের কি অনেক কিছু বললাম না, দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়ে নাই, ওইগুলিতে যাব না।
কারণ কত অসভ্য যে এইসব মেয়েদের কিভাবে ওই পাকিস্তানের এই যে আমাদের যে আমার বাসার সাথে হইলো 5 মিনিট বা 7 মিনিট যে ডাকবাংলাটা ওইখানে ওদেরকে নিয়ে গেল। আমার এইগুলো দেখার পরে আর নিজেকে আর রাখতে পারলাম না। আজকের সবার সর্বপ্রথম স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বঙ্গবন্ধুকে। যখন 7ই মার্চের ভাষণ, তখন বাংলাদেশ পাকিস্তান ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাসেম সাহেব চিনি, যদি ওনার বাড়ি বললাম যে চিটাগাং ইউনিভার্সিটির ছাত্র, আমি ঢাকার ছাত্র। তারপর উনি জানে পারিবারিকভাবে আমার এই ভাগিনা, উনি বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ সেক্রেটারি। আমারই মামা, যেহেতু ভাগিনারা বড় হয় বড় বয়সে, তখন ওদের মামাটা কি, উনি হইল বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ। উনি বলছে যে বকুল মানে সকালবেলা আসতে হবে, না হলে জায়গা পাবা না, কারণ যেহেতু রেস্ট দেয়। আমরা মনে আছে, আমি তুদামুল ফারুক, ফ্রান্স আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। আমার পরিবারে যারা নতুন এখানে আসতেন ওরা হয়তো চিনেন না, আমার পরিবার আমরা 80 জন, 70 থেকে 80 জন আমাদের পরিবারের এখানে। আমরা আসছি 39 বছর, কাসেম সাহেব আর আমরা একই 39 বছর এই দেশে। যে অমিত আমার বাসা আসছে, আমার ছেলে মেয়ে আমাকে শিখাইতে হবে না, ঘরে ঢুকলে দেখবে কে আমার বাসা কি আছে, বঙ্গবন্ধুর ছবি, যেটা নাকি আমি কখনো আমি মরে যাব আমি ছবিটা আমি ফেলবো না। কারণ আমার ছেলে মেয়ে অলরেডি ওরা জানে যে ওরা মুক্তিযোদ্ধার সন্তান, ওরা জানে আওয়ামী লীগের পরিবার, ওরা জানে পুরো ফ্যামিলিটা আওয়ামী লীগের দেশে যে মানে এভরি ইয়েতে। ও তো আমার বাসা আসছে, সেহেতু উনি ও দেখছে যে আমার বাসাতে বাংলাদেশের আমার ছেলে মেয়েদেরকে আর বাংলার কথা কিছু বলা হয়েছে। যেমন যখন ওরা হয়, যেহেতু আমার এই পরিবারের 70 থেকে 80 জন আমারই পরিবার এখানে, আমি মুরব্বী এই পরিবারের 80 জনের ভিতরে আমি মুরব্বী। এখন ওরা যখন একসাথে হয় তখন ওরা আবার বাংলা কথাটা একটু কঠিন, কিন্তু ওরাই যেহেতু জন্ম এখানে, বাংলাদেশ থেকে কেউ আনি না। আমরা আসছি প্রথম, তারপর বিয়ে করে আমার বউগুলি আমাদের ভাই বাতিদি বাগিনা নাতি পুতি যা আছে সবাই এখানে, বাচ্চাগুলি এখানে হচ্ছে। তো আমরা বলি যে 16 ডিসেম্বর, 26শে মার্চ, 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণকে, এটা মানে ভাষণকে তারা এটার আবার ট্রান্সলেট করায় আমার মেয়েকে আমার ছেলেকে, যেটা দেখো অর্থটা কি, এটার অর্থটা শিখো। এবং আমি এটা বলবো যে 7ই মার্চের কথাটা উনি বঙ্গবন্ধু, আমি ওই রেসকোর্স ময়দানে উত্তর দিকে যে স্টেজটা ছিল, এখানে আমি দেখলাম জাতীয় 4 নেতা এবং 4 খলিফা, আসম আব্দুর রব, সাধারণ সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন, এবং মানে ওনারাই সবকিছু করছে। আমরা তারপরে স্টেজের পরে সামনেই সব মহিলারা এরকম ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল অথবা বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন মানে ঢাকাতে যারা স্থায়ী বাসিন্দা মহিলা ওনারা ছিল। তারপরে একটা মানে একটা প্রিয়ার মতো একটা রাউন্ড ছিল। এরপরে আমরা বসছি, বঙ্গবন্ধু আসছে মেবি 4টার দিকে, মেবি স্টেজে বঙ্গবন্ধু পরে আসছে। এর আগে তো সব নেতাকে বক্তব্য রাখছে। এটা সবাই তো তখন মনে হয়েছে আজকে আমাদের স্বাধীন হয়ে গেছে, এমন একটা অবস্থা। এমন কোন জায়গা নাই, এমন কোন এলাকা নাই তখন ঢাকা শহরে 10 লক্ষ লোক রেসকোর্স ময়দানে, এটা অসম্ভব ব্যাপার তখন। এটা 1971 সাল। তখন উনি আসার পরে আমরা তো জানি যে অনেকে আছে এর আগে যারা বক্তব্য রাখছে, ওনারা যে কাগজের মধ্যে লিখে নিয়ে কি কি কথাগুলি বলবে এগুলি বলছে। কিন্তু বঙ্গবন্ধু আসার পরে এটা আল্লাহর অন্য একটা রহমত, অন্য একটা দৃষ্টি। বঙ্গবন্ধু শুধু আসছে, হয়তো বা হাই হেলো উপরে তার আমরা শুনি নাই, হাই হেলো ওইখানে বলার পরে উনি স্টেজ মাইকটা নিল, মাইকটা বললো। ওনার বক্তব্যের একটা কথাই যে আমি যদি এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম যদি আমি নাও থাকতে পারি, তোমাদের যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। এবার মানে উনি সরাসরি সবকিছু বলে গেছে, এখানে যে স্বাধীনতার দ্বিতীয় কোন স্বাধীনতা নেই। এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এগুলি বলার পরে, এগুলি শোনার পরে মনে হচ্ছে যে আমি যদি
যে মানে এইগুলি বলার পরে আমি বাচ্চা মানুষ, তখন মানে নবম লাইনের ছাত্র, তখন আমি পারি না, মানে 10 মাইল আমি দৌড়ে যাই, এমন অবস্থাটা হয়েছে। তো আজকে এই কথাগুলি বললাম যে সবচেয়ে ভালো লাগলে এই যে 2024-এর শ্রেষ্ঠ উপহার যারা আমাদেরকে দিল, এই বাচ্চাদেরকে, যারা ভবিষ্যৎ প্রজন্ম আওয়ামী লীগকে জানবে এবং স্বাধীনতাকে জানবে। তবে আমি যারা এই 30 লক্ষ লোক যারা শহীদ হয়েছে ওনাদের স্মৃতিতে ওনাদেরকে স্মরণ করি। 2 লক্ষ বোনদের ইজ্জত, যে ইজ্জতের ব্যাপারটা আমি কিছু আগে বলছি, আমাদের কাপাচিয়াতেই যে ঘটনাটা, আমার এতে মা বলতে পারে, আমার বোনের নামগুলি বললাম না, খুব কাছাকাছি, মানে রাজাকাররা চিনল কিভাবে এই বাড়িতে, যেমন কিছু বক্তব্য রাখছে যে সুন্দর মেয়েটা আছে, সুন্দর মহিলাটা আছে, ওদেরকে ধরে নিয়ে আসা, সব কিছু এটা অসম্ভব। এইগুলি তো আমরা তো 1971 দেখেছি, কিন্তু আজকে 2025-এর যে ঘটনাগুলি, আমরা 1975-এর পরে বঙ্গবন্ধু মারার পরে আমাদের ছাত্রলীগ এবং জাসদ ছাত্রলীগ, 2টা ছাত্রলীগ ছিল, তারা নেতৃত্ব নেতাদেরকে, বিভিন্ন ছাত্রলীগের নেতাদেরকে অ্যারেস্ট করছে জিয়াউর রহমান, এটা মিথ্যা না। আবার জাতীয় চার নেতাকে মারি ফেলছে, এটাও মিথ্যা না। কিন্তু আজকের মতো বাংলাদেশের যে অবস্থাটা এমন ছিল না। আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, দেশ স্বাধীন হয়েছে, আমরা আসছি সদর্পণে কাপাসিয়াতে, আসার পরে আমরা আবার ক্যান্টনমেন্টে, আমি যেটা কি মানে রাইফেলস ঢাকা ক্যান্টনমেন্ট, গাজীপুর ক্যান্টনমেন্টে আমি এখানে ছিলাম। কিন্তু কোন মানে রাজাকারের বাড়ি আমরা ধ্বংস করি নাই, কোন রাজাকারের ফ্যামিলি আমরা টাচ করি নাই, যেহেতু আমাদের কাপাসিয়াতে ছিল প্রথম প্রধানমন্ত্রী, উনি সরাসরি বলছে কখনো কোনদিন যারা অপরাধ করছে আমরা পারি ওইভাবে রাষ্ট্রীয়ভাবে তাদের বিচার করব, কিন্তু তোমরা ওদের মা বোন অথবা ওদের পরিবারকে কিছু করো না। তা আমাদের বাড়িটা পোড়াই ফেলছিল 1971 সালে, এবং আমার প্রতিবেশী হিন্দু, অনেকগুলি বললাম না, আমরা হিন্দু প্রতিষ্ঠিত এলাকা, মেজরিটি গাজীপুরের হিন্দু এলাকা। কাজে আমি ধন্যবাদ জানাবো, আবারও ধন্যবাদ জানাবো অমিতকে এবং আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতিকে এবং আমাদের প্রধান অতিথি আমাদের কাশেম সাহেব, এত কষ্ট করে উনি এখানে আছেন, উনি কথা বলবেন। তো আমার অভিজ্ঞতাগুলি আমি আপনাদের কাছে বললাম। আমি ধন্যবাদ জানাই বড়দেরকে না, ছোটদেরকে। একদিন আমার মতো তোমরা মনে রাখবা যে বাংলাদেশের নেতৃত্ব তোমরা ইনশাল্লাহ দিবা। তোমরা এখানে আসো, তোমরা অ্যাডমিনিস্ট্রেশন ঢুকবা, তোমরা স্কুলে ভালো রেজাল্ট করবা, যেমন এবং ভালো অবস্থানে যেন ভবিষ্যতে বলতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওনাকে বলছে, আমাদেরকে বলছে, ওনার সাথে কথা হয়তো মাননীয় প্রধানমন্ত্রী, যে এখানে আমি চাই বা ফ্রান্সে যারা আসছো, ফ্রান্সের সন্তানরা তার অ্যাডমিনিস্ট্রেশন ঢুকুক, ইয়েতে না, এই যে দোকানদারি এটা সেটা এগুলিতে না, অ্যাডমিনিস্ট্রেশন ঢুকবে। এটা নাকি আমার কানে আসছে, যেহেতু আমার ছোট ভাই সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সেক্রেটারি, ওরও তো বলে, যার জন্য আমারই সন্তান, আমার ছেলে মাশাআল্লাহ ভালো অবস্থানে চাকরি করে এবং আমাদের পরিবারে সবাই এরকম চাকরি করে, এইখানে জন্ম, এখান থেকে মাস্টার শেষ করছে, সবাই ভালো আছে। তবে আমি আবার বলি সবাইকে ধন্যবাদ, আজকের অনুষ্ঠানে আয়োজক, অতিথিবৃন্দ এবং আমাদের সোনামণি এবং সবাইকে আমার পক্ষ থেকে, বিজয় দিবসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।